যুদ্ধ হচ্ছে কয়েক হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে, আর সেই যুদ্ধের উত্তাপে ঘামছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া। কিন্তু ট্র্যাজেডিটা হলো এই উত্তাপের বড় অংশই তৈরি হচ্ছে নিখাত মিথ্যা, অতিরঞ্জিত প্রপাগান্ডা আর ডিজিটাল জালিয়াতির কারখানায়। মধ্যপ্রাচ্যের বারুদের চেয়েও বিপজ্জনক হয়ে উঠছে আমাদের এই তথাকথিত ডিজিটাল জিহাদ। সকালে ফেসবুক খুললে বা ইউটিউবে গেলেই মনে হয় পৃথিবীটা ওলট পালট হয়ে গেছে। চটকদার সব টাইটেল, থাম্বনেল আর ড্রামাটিক মিউজিক দিয়ে সাজানো ভিডিওর ছড়াছড়ি। শিরোনামগুলো খেয়াল করুন। ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্র মাটির সাথে মিশিয়ে দিল ইরান। প্রথম 100 ঘন্টায় আমেরিকার $20 বিলিয়ন লস। কিংবা রুশ গোয়েন্দা সংস্থার গোপন তথ্য, ফাতা-2 মিসাইলে কুপকাত পশ্চিম। সাথে ব্যাকগ্রাউন্ডে কোনো ভিডিও গেমের বা এআই জেনারেটেড গ্রাফিক্স বা সিরিয়ার পুরনো যুদ্ধের ফুটেজ জুড়ে দিয়ে চালানো হচ্ছে লাইভ স্ট্রিমিং বা বানানো হচ্ছে কন্টেন্ট। ভিউয়ের সংখ্যা লাখ ছাড়িয়ে মিলিয়ন হয়ে যাচ্ছে নিমিষেই। যুদ্ধ হচ্ছে কয়েক হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে, আর সেই যুদ্ধের উত্তাপে ঘামছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া। কিন্তু ট্র্যাজেডিটা হলো এই উত্তাপের বড় অংশই তৈরি হচ্ছে নিখাত মিথ্যা, অতিরঞ্জিত প্রপাগান্ডা আর ডিজিটাল জালিয়াতির কারখানায়। মধ্যপ্রাচ্যের বারুদের চেয়েও বিপজ্জনক হয়ে উঠছে আমাদের এই তথাকথিত ডিজিটাল জিহাদ। সম্প্রতি ইন্টারনেটে একটি ভাইরাল হওয়া বয়ান নিয়ে আলাপ করা যায়। সেখানে দাবি করা হচ্ছে যুদ্ধের মাত্র 9 দিনে ইরান 3500 পাল্টা আক্রমণ চালিয়েছে এবং এতে নাকি খোদ আমেরিকার অর্থনীতির মেরুদণ্ড ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে 11 জন বিজ্ঞানীকে মেরে ফেলা হয়েছে। রাশিয়ার নাম ভাঙিয়ে বলা হচ্ছে 160 জন মার্কিন সেনা নিহত হয়েছে মাত্র একদিনে। আশ্চর্যের বিষয় হলো এই তথ্যের কোনোটিরই ন্যূনতম প্রাতিষ্ঠানিক বা গোয়েন্দা ভিত্তি নেই। রয়টার্স, এপি, বিবিসি বা এমনকি মধ্যপ্রাচ্য ভিত্তিক আল জাজিরার মতো সংবাদ মাধ্যমগুলোতেও এমন কোনো খবরের নামগন্ধ নেই। কিন্তু তাতে আমাদের কিছুই যায় আসে না। বিদেশি গণমাধ্যমের এক লাইনকে টেনে নিয়ে নিজের ভাষায় তা ফুলিয়ে ফাঁপিয়ে তৈরি হচ্ছে হাজার হাজার কন্টেন্ট। আমরাও তথ্যের সত্যতা যাচাইয়ের চেয়ে আমাদের অবদমিত আবেগের প্রতিফলন দেখতে বেশি পছন্দ করছি। আমরা চাই ইরান বা মুসলিম বিশ্ব আমেরিকাকে ধুলোয় মিশিয়ে দিক, আর সেই চাহিদা মেটাতেই একদল কন্টেন্ট ক্রিয়েটর বানোয়াট তথ্যের সাপ্লাই দিয়ে যাচ্ছে। এটাকে কি বলা যায়? ডিজিটাল তসবিহ। মানুষ সারাদিন স্ক্রল করে আর মিথ্যে বিজয়ের তসবিহ পড়ে এক ধরনের সস্তা মানসিক প্রশান্তি খোঁজে। এখানে একটা বড় প্রশ্ন দেখা দেয়, যুদ্ধ হচ্ছে ইরানে, অথচ বাংলাদেশে বসে এই মিথ্যা তথ্য ছড়ানোর পেছনে কলকাঠে নাড়ছে কারা? উত্তরটা খুব সাধারণ। এটি একটি নিরেট ভিউ বাণিজ্য। বাংলাদেশে ফেসবুক ও ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা এখন কোটি কোটি। এই বিশাল অডিয়েন্সের একটা বড় অংশ আবার আবেগপ্রবণ এবং আন্তর্জাতিক রাজনীতির জটিল মারপ্যাচ সম্পর্কে অসচেতন। এই অডিয়েন্সকে টার্গেট করেই তৈরি হচ্ছে ক্লিকবেট ফ্যাক্টরি। এক একটা ভিডিওর লাখ লাখ ভিউ মানে মাস শেষে পকেটে আসা কয়েক হাজার ডলার। অর্থাৎ যুদ্ধ যেখানে মানুষের রক্ত ঝরাচ্ছে, বাংলাদেশে বসে সেই যুদ্ধের নামে মিথ্যাচার করে একদল মানুষ ডলার কামাচ্ছে। তারা জানে আপনি যদি শিরোনাম দেন ইরানের পরাজয় আসন্ন, তবে কেউ ক্লিক করবে না। কিন্তু যদি লেখেন ইসরায়েল শেষ, ভিয়েতনামের চেয়েও খারাপ দশা আমেরিকার, তবে ভিউ হবে কয়েক মিলিয়ন। এই সস্তা জনপ্রিয়তার লোভে আমরা তথ্যের শুদ্ধতাকে বলি দিচ্ছি প্রতিদিন। এই তথ্যযুদ্ধের একটা বড় জটিলতা হলো কনফার্মেশন বায়াস। আমরা সেটাই বিশ্বাস করি যে আমরা বিশ্বাস করতে চাই। পশ্চিমের আধিপত্যবাদ নিয়ে আমাদের মনে যে দীর্ঘদিনের ক্ষোভ জমে আছে, এই ভুয়া খবরগুলো সেই ক্ষোভকে একটা ফ্যান্টাসির মাধ্যমে মেটানোর চেষ্টা করে। কিন্তু বাস্তবতা তো ভিন্ন। হাইপারসোনিক মিসাইল ফাত্তা-2 বা 15 ম্যাকের গতির যে গল্প শোনানো হচ্ছে, তার সামরিক উপযোগিতা নিয়ে খোদ সমরবিদরাই সন্দিহান। ড্রোনের দাম $2000 আর ইন্টারসেপ্টর মিসাইলের দাম $2 মিলিয়ন। এই লজিক শুনতে ভালো লাগলেও আধুনিক যুদ্ধের ইকোনমিক মডেল এতটা রৈখিক নয়। কিন্তু আমরা যখন এসব মিথ্যার খবরে বুঁদ হয়ে থাকি, তখন আসল ভূরাজনৈতিক পরিবর্তনগুলো আমাদের নজর এড়িয়ে যায়।
আমরা বুঝতে ব্যর্থ হই কিভাবে চীন বা রাশিয়ার মতো পরাশক্তিগুলো পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়ছে, কিংবা জ্বালানি বাজারের প্রকৃত অস্থিরতা কোন দিকে যাচ্ছে। এই ধরনের মিথ্যা তথ্য ছড়ানোর সামাজিক ও রাজনৈতিক ঝুঁকি কিন্তু ভয়াবহ। একে তো এটি মানুষের বিচার বুদ্ধিকে ভোঁতা করে দিচ্ছে, দ্বিতীয়ত এটি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তিকে সংকটে ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে আমাদের লক্ষ লক্ষ শ্রমিক ভাইরা কাজ করছেন, সেখানে যদি ভুল তথ্যের উপর ভিত্তি করে কোনো জনমত তৈরি হয় বা কোনো উস্কানি ছড়িয়ে পড়ে, তার প্রভাব সরাসরি আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ওপর পড়তে পারে। সোশ্যাল মিডিয়ায় এই ইকো চেম্বার আমাদের এমন এক জগতে আটকে ফেলছে যেখানে সত্যের চেয়ে প্রোপাগান্ডা বেশি শক্তিশালী। আমরা তথ্যের ভোক্তা হিসেবে এতটাই নিচে নেমে গেছি যে ভিডিও গেমের ক্লিপকে যুদ্ধের লাইভ ভিডিও হিসেবে শেয়ার করছি। একে কি কেবল বোকামি বলা চলে, নাকি এটি একটি সচেতন মূর্খতা? সম্পাদকীয় নীতির আলোকে যদি দেখি, তবে এটি স্পষ্ট যে সাংবাদিকতার ন্যূনতম দায়বদ্ধতা এখানে নেই। সাংবাদিকতার মূল শর্ত হলো ভেরিফিকেশন বা তথ্য যাচাই। অথচ সোশ্যাল মিডিয়ার এই তথাকথিত ইনফ্লুয়েন্সাররা কোনো সোর্সের ধার ধারেন না। রুশ গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে বা CNN দাবি করেছে, এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করা হয় কেবল সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। আসলে আমরা একটা পোস্ট ট্রুথ বা সত্য পরবর্তী যুগে বসবাস করছি। এখানে আবেগ তথ্যের চেয়ে দামি, আর এই সুযোগটাকেই বেছে নিচ্ছে প্রোপাগান্ডা মেশিনারিজ। তারা জানে সাধারণ মানুষের মনে একবার যদি ঢুকিয়ে দেয়া যায় যে পশ্চিমারা তথ্য গোপন করছে, তবে তারা যে কোনো আজগুবি তথ্যকেই বিকল্প সত্য হিসেবে লুফে নেবে। ডিজিটাল যুগে সীমানা নেই। জর্ডানের একটা রাডার ধ্বংস হওয়া বা লোহিত সাগরে মার্কিন নৌবহর সরে যাওয়া, এসব খবরের পেছনে সত্য মিথ্যা মিলিয়ে যে ধোঁয়াশা তৈরি করা হয়, তার চূড়ান্ত ফলাফল হলো সত্যের মৃত্যু। আমরা কি প্রস্তুত এমন এক পৃথিবীর জন্য যেখানে ইন্টারনেটের নিয়ন্ত্রণ থাকবে কেবল গুজব আর ভুয়া ভিডিওর হাতে? যখন মানুষ আসল আর নকলের পার্থক্য করতে ভুলে যায়, তখন সেই সমাজকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে যা ঘটছে তা হয়তো আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে আমরা কি দেখছি আর কি শেয়ার করছি তা অবশ্যই আমাদের নিয়ন্ত্রণে। পকেটের ডেটা খরচ করে মিথ্যে বিজয়ের গল্প গিলবেন, নাকি বিচার বুদ্ধি দিয়ে সত্যকে খুঁজবেন, সিদ্ধান্ত আপনার। তবে মনে রাখবেন, তথ্যের বাজারে আপনি যদি সস্তা আবেগ বিক্রি করেন, তবে দিন শেষে আপনি প্রতারিতই হবেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।